তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট অন্থন। সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা টেস্টি, সেটা না খেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আমার চ্যানেলের সবচেয়ে রিকোয়েস্টেড রেসিপি ছিল এই অন্থন। তো দেখে নেই, একটা বড় বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, চিমটি পরিমাণ লবণ দিয়ে প্রথমে এই শুকনো জিনিসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়ে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু দিয়ে দেবেন না, তাহলে অন্থনটা মুড়মুড়ে হয়ে যাবে, ক্রিস্পি হবে না। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমি মাঝারি আকারের একটা পেঁয়াজ একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। ছবিটা দেখে আপনারা বুঝে নেন কীভাবে কাটতে হবে। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। একেবারে বেশি পানি দিয়ে দেবেন না, কারণ নরম হয়ে গেলে কিন্তু আবার অন্থনটা ভালো হবে না। অল্প অল্প পানি দেব আর ডোটাকে আমি মথে নেব। একটু দেখেন, আমি টিপে দেখাচ্ছি এটা কীরকম সফট হবে। এর থেকে বেশি শক্তও করবেন না, আবার নরমও করবেন না। এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম ডোটাকে, একটা পাতলা কাপড় ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়ে এই ডোটার উপরে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 1 ঘন্টা। এবার আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। কয়েকটা চিংড়ি মাছ একটু আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। চিংড়ি মাছ নিয়েছি আমি আধা কাপ, আর মুরগির মাংসের কিমা নিয়েছি আধা কাপ। আর যে পেঁয়াজটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। বাকি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। এখানে আমি গোলমরিচ দিয়েছি আধা চা চামচ পরিমাণ, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, সিসিম অয়েল 1 চা চামচ পরিমাণ, আর চিনি দিয়ে দিলাম চিমটি পরিমাণ। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো লবণ দিইনি, কারণ সয়া সসটা কিন্তু খুবই সল্টি টাইপের, এটাই লবণের কাজ করবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো ধনে পাতা বা কাঁচামরিচ আমি ইউজ করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, যেন এটা একটু আঠালো হয়, তাহলে পুরটা ভালো হবে। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে কাপড়টা সরিয়ে ফেললাম। এবার আমি ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মথতে হবে, এই মথার উপরেই কিন্তু অন্থনের ক্রিস্পিনেসটা ডিপেন্ড করবে। এবার আমি যেই কাজটা করব, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। একটু খেয়াল করেন, আমি দুপাশ থেকে কিন্তু টেনে নিয়ে নিচে নিয়ে আবার আটকে দিচ্ছি। এভাবে কয়েকবার করতে হবে। আর ডো মথার এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আবার খেয়াল করেন, আমি আবার টেনে নিয়ে আবার নিচে আটকিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু কয়েকবার করতে হবে। কয়েকবার করার পরে আবার ভালো করে লক্ষ্য করেন, এবার আমি এটাকে আরও সফট করে ফেলবো। এবার কিভাবে করব সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি আপনারা পারফেক্ট অন্থন চান। এক পাশে একটা হাত দিয়ে ধরে আরেক হাতের তালু দিয়ে এভাবে টেনে টেনে মথে নিতে হবে। এটা কয়েকবার করার পরে আমি আবারও সেই আগের পদ্ধতিতে ফিরে যাচ্ছি। একদমই পারফেক্ট, দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। এবার আমি ছোট ছোট করে একটু গোল করে নিচ্ছি, কারণ আমি এখন রুটিটাকে বেলতে চলে যাচ্ছি। আমি যেই পরিমাণ উপকরণগুলো ব্যবহার করেছি তাতে করে 10 থেকে 12টা অন্থন হবে। আমি প্রথমে ছোট ছোট 3টা টুকরো করে নিলাম। আমি 3টা করে করব আর 3টা করে অন্থন বানাবো। আর বাকি ডোটা আমি আবারও সেই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি যে জায়গাটায় বেলবো সেই জায়গাটায় একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার ওই ছোট ছোট টুকরোগুলোকে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। 3টাই একসাথে করে নিতে হবে। অনেকেই কিন্তু অন্থন বানাতে ভয় পান, শুধুমাত্র রুটিটা পাতলা হবে না সেই জন্য। তো আজকে আমি আপনাদেরকে সেই ট্রিক্সটাই কিন্তু দেখাবো কিভাবে অন্থনের রুটিটা পারফেক্টভাবে পাতলা করা যায়। আচ্ছা, 3টা কিন্তু আমি চেপে নিলাম। এবার অল্প একটু করে বেলে নিচ্ছি, একদম কিন্তু পুরোটা বেলবো না। একটু চেষ্টা করবেন 3টা রুটি যেন সমানভাবে একই সাইজের বেলা হয়। হয়ে গেছে। এবার একটা রুটির উপরে একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটি ওটার উপরে আমি দিয়ে দিলাম। আচ্ছা, রুটিটা যদি সমান না হয় একটুভাবে হাত দিয়ে টেনে সমান করে নেবেন। এরপর আবার এই রুটিটার উপর একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম। এভাবে আমি এখন 3টা রুটি একসাথে বেলে নিব। দেখলেন তো কত সহজেই রুটিটাকে এখন পাতলা করা যাবে। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু রুটিটাকে গোল করার কোনো দরকার নেই, কারণ শেপ যখন আমি করব তখন কিন্তু গোল না চারকোনা না কি সেটা বোঝা যাবে না। মেইন উদ্দেশ্য থাকবে রুটিটাকে পাতলা করতে হবে আর একটু বড় করতে হবে। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে একদমই আনকাট দেখাচ্ছি, আর একটু দেখেন কিভাবে আমি এটা করছি।
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোথাও যেন মোটা আবার কোথাও যেন পাতলা না হয়। যদি কোথাও মোটা থাকে সেই জায়গাটাকে একটু বেলুন দিয়ে বেলে পাতলা করে নেবেন। এবার দেখেন আমি কিভাবে একটু টেনে টেনে খুলে নিচ্ছি। একেবারে কিন্তু জোরে টান দিবেন না, তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে। একটুভাবে টেনে টেনে খুলবেন, ইজিলি কিন্তু খুলে আসবে, কারণ যেহেতু আমি ভিতরে কর্নফ্লাওয়ার দিয়েছি। দেখেন আপনাদের সুবিধার জন্য এটাও আমি একদম ডিটেলস দেখাচ্ছি। এখন এভাবে দুপাশটা ধরে একটু টান দিলেই কিন্তু রুটিটা আলগা হয়ে যাবে। এটা আমি একপাশে রেখে দিচ্ছি। এভাবে আমি আরেকটা রুটিও আলগা করে নিচ্ছি। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ডোটার ভেতরে খাবার সোডা দিয়ে দেয়, যেটা কিন্তু খুবই আনহেলদি। খাবার সোডা দিলে ভাজতেও কম হয়, আবার অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। যেহেতু এটা আমি আমার ফ্যামিলির জন্য বানাচ্ছি, আমি খাবার সোডাটা একেবারেই অ্যাভয়েড করে গেলাম। এভাবে করলেই দেখবেন কতটা ক্রিস্পি হয়। আমি আঙ্গুলটা দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা পাতলা হয়েছে, যে আমার আঙ্গুলগুলোই কিন্তু দেখা যাচ্ছে। এবার শেপ করব। আনুমানিক 1 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। আর কোথায় দিচ্ছি, কিভাবে দিচ্ছি সেটা আসলে মুখে বলে তো বোঝানো যাবে না, আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন। চাপ দিয়ে ভেতরের বাতাসটা আমি বের করে দিচ্ছি, না হলে কিন্তু ফেটে যাবে জায়গাটা। আর একটা ভাঁজ দিয়ে দিলাম, আবারও আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি বাতাসটা বের করে দিচ্ছি। একটু শেপ করে নিলাম, সাইডগুলো একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা আটকে দিলাম। এবার বুড়ো আঙ্গুল দিয়ে দেখেন আমি কিভাবে করছি, একটু মাঝখানটা গর্ত করে নিলাম। দুপাশটা ধরে এভাবে টান দিয়ে এবার আমি এটাকে ফুলের মতো করে ফেলবো। জায়গাটা সিল করার জন্য আমি একটু পানি লাগিয়ে দিলাম, নর্মাল পানি দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে দিচ্ছি যেন অন্থনটা খুলে না যায়। আচ্ছা, এই পুরো প্রণালীতে কিন্তু আমি ডোটাতে কোনো তেল ব্যবহার করিনি, রুটিতেও কোনো তেল ব্যবহার করিনি। এখানে কিন্তু কোনো তেলই ব্যবহার করা যাবে না। একটা প্লেটে আবারও একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি, আর একটা করে বানাচ্ছি, একটা করে আমি প্লেটে তুলে রাখছি। আমি আরও একটা করে দেখাচ্ছি। যারা ডিপ ফ্রিজে এটাকে প্রিজার্ভ করতে চান তারা ঠিক এই পর্যায়ে বানিয়েই কিন্তু ফ্রিজে রেখে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটার সাথে যেন আরেকটা লেগে না যায়। আর ভাজার আগে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপরে সেটাকে ভাজবেন। আর এভাবে কিন্তু প্রায় মাসখানেক আপনারা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন। আসলে ওই যে বললাম, বলে বোঝানো যাবে না এটা কিভাবে করতে হবে, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। শেপটা যে এমনই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, বিভিন্ন রকমের শেপ হতে পারে। আমি থাইল্যান্ডে একবার অন্থন খেয়েছিলাম, ওটা কিন্তু অনেকটা আমাদের দেশের সামুচার মতোই। তাই শেপটা আপনারা আপনাদের মতোই করবেন। আমি আপনাদেরকে জাস্ট একটা শেপের করে দেখালাম। ওদিকে আমি একটা প্যান গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। ঠান্ডা তেলে কিন্তু যদি অন্থনটা ছেড়ে দেন তাহলে কিন্তু অন্থনটা ক্রিস্পি হবে না। একটু তেলটা ভালো করে গরম করে একটা একটা করে অন্থন দিয়ে দিচ্ছি আমি। একসাথে কিন্তু আবার খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু অন্থনগুলো ক্রিস্পিও হবে না, আবার ক্রিস্পি হওয়ার পরে ভেঙে যেতে পারে। খুব সাবধানে ভাজতে হবে এগুলোকে। তেলে দেওয়ার পরে অন্থনের পাপড়িটা যদি কুঁচকে থাকে একটা হাতা দিয়ে একটু ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এবার খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাবেন যেন পাপড়িটা ভেঙে না যায়, আবার ভেতরে যে পুরটা দিয়েছি ওই জায়গাটাও যেন ফেটে না যায়। একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে অনেক। একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি গরম তেলে দিয়ে দিলে কিন্তু বাহিরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে তেলটা খুব ভালো করে গরম করে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আমরা কিন্তু অন্থন ভেজে খাই, অনেক দেশে কিন্তু ঠিক এভাবে বানিয়ে স্টিম করে খায়। তো আপনারা স্টিম করেও খেতে পারেন। আর কিভাবে স্টিম করতে হয় সেটা আমার ডাম্পলিংয়ে দেখানো আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার একটু পরিবেশন করছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যারা যারা আপনারা অনুরোধ করেছিলেন তারাও অনেক খুশি হবেন। আমি চাইবো আপনারা তৈরি করে তার ছবি অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।